হলিউড, বলিউড, মিউজিক, ফ্যাশন সহ বিশ্বময় ঘটে যাওয়া সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। লাল সিং চাড্ডার ব্যর্থতার পর নতুন সিনেমা নিয়ে ফিরলেন আমির খান। শুক্রবার মুক্তি পেয়েছে সিতারে জামিন পার। দীর্ঘদিন বিরতিতে থাকা বলিউডের মিস্টার পারফেকশনিস্টের নতুন সিনেমা নিয়ে অনুরাগীদের উত্তেজনা তুঙ্গে থাকলেও আমির কি পারবেন ব্যর্থতা ঘুচাতে? বিস্তারিত নিয়াজ শুভ রিপোর্টে। প্রায় প্রতি দশকেই বলিউডে এমন একটি সিনেমা মুক্তি পায় যা শুধু বিনোদন নয়, মানুষের মানসিকতা বদলে দেওয়ার সাহস রাখে। 2007 সালে মুক্তি পাওয়া আমির খানের তারে জামিন পার ছিল তেমনই একটি, যা শিশুর মনস্তত্ত্ব নিয়ে গভীরভাবে ভাবতে বাধ্য করেছিল। 17 বছর পর সেই গল্পের উত্তরসূরি হিসেবে হাজির সিতারে জামিন পার। ডাউন সিনড্রোমের শিকার মানুষ কোন পরিস্থিতির মধ্য দিয়ে যান সিতারে জামিন পারে সেটিই দেখানো হয়েছে। দীর্ঘ বিরতি কাটিয়ে স্পর্শকাতর গল্পের এই যাত্রায় আমিরের সঙ্গী হয়েছেন জেনেলিয়া। তারে জামিন পারের নিকুম্ব ছিলেন হুল্লোড়ে স্বভাবের, তবে সিতারে জামিন পারের গুলশান বেশ কড়া মেজাজের। তার রাজনৈতিক মতাদর্শ নিয়েও ওঠে প্রশ্ন। বিশেষ চাহিদা সম্পন্ন একদল মানুষ কিভাবে তাকে একজন ভালো মানুষ হতে শেখায় সেটিই দেখা যাবে সিনেমায়। পিতৃত্ব, সম্পর্ক, দায়িত্ব এবং সমাজে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অবস্থান নিয়ে নতুন আলোচনার দরজা খুলে দিতে চান আমির। শুধু ভারতেই 3 থেকে 3,500 প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে সিনেমাটি। তবে ভারতের দর্শক আগ্রহে থাকলেও অগ্রিম টিকিট বিক্রিতে আন্তর্জাতিক বাজারে এর অবস্থা আশানুরূপ নয়। অনেকেই মনে করছেন তারে জামিন পারের সূত্র ধরেই যেন সাফল্য খুঁজছেন আমির। নিয়াজ শুভ, সময় সংবাদ। বলিউডের ইতিহাসে সবচেয়ে ব্যবসা সফল তারকাদের একজন তিনি। এর আগে 4 বার পেয়েছেন মনোনয়ন, তবে কোনোবারই পুরস্কার ওঠেনি হাতে। টম ক্রুজের ভক্তদের সে আক্ষেপ ঘুচবে এবার। অবশেষে 62 বছর বয়সে এসে তার হাতে উঠছে বহুল প্রতীক্ষিত সম্মানজনক অস্কার। এই তালিকায় টম ক্রুজ ছাড়াও রয়েছেন কোরিওগ্রাফার ডেবি অ্যালেন, সিনেমার প্রোডাকশন ডিজাইনার উইন থমাস এবং কিংবদন্তি সঙ্গীত শিল্পী ডলি পার্টন। মামুনুর রশিদ পর্ণা জানাচ্ছেন বিস্তারিত। দীর্ঘ ক্যারিয়ারে বহুবার উপহার দিয়েছেন দর্শক নন্দিত সিনেমা। সমালোচক আর সিনেপ্রেমীদের মন জয় করলেও ছিল আক্ষেপ। হাতে ওঠেনি চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে কাঙ্ক্ষিত পুরস্কার অস্কার। বিশ্ব সিনেমার এই মহাতারকাকে এবার সম্মানসূচক গভর্নর্স অ্যাওয়ার্ডসে ভূষিত করতে চলেছে অস্কার কমিটি। কোনো বিশেষ সিনেমা বা অভিনয়ের জন্য নয়, জীবনভর চলচ্চিত্র শিল্পে বিশেষ অবদানের জন্য প্রতি বছর প্রদান করা হয় এই পুরস্কার। অস্কার কমিটি এক বিবৃতিতে জানিয়েছেন, সারা বিশ্বের নির্মাতা থেকে শুরু করে স্ট্যান্টম্যান সবাইকে অনুপ্রাণিত করেছেন টম ক্রুজ। তার কাজগুলো হলে সিনেমা দেখার অভিজ্ঞতাকে সমৃদ্ধ করেছে। কেবল টম ক্রুজ নয়, সম্মানসূচক এই পুরস্কারের তালিকায় আছেন কোরিওগ্রাফার ডেভি অ্যালেন, সিনেমার প্রোডাকশন ডিজাইনার উইন থমাস এবং কিংবদন্তি সঙ্গীত শিল্পী ডলি পার্টন। আগামী 16 নভেম্বর লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত হবে 16তম গভর্নর্স অ্যাওয়ার্ডস। মামুনুর রশিদ পনেল, সময় সংবাদ। বাধ্যতামূলক সামরিক সেবা শেষে এক এক করে ফিরছেন বিশ্বব্যাপী আলোড়ন তোলা ব্যান্ড দল বিটিএস তারকারা। এবার ফিরলেন মিন ইউনগে। সবাই যাকে সুগা নামে চেনে, তার এই প্রত্যাবর্তনে খুশি বিশ্বময় তার ভক্ত অনুরাগীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাভাবে সুগাকে স্বাগত জানাচ্ছেন বিটিএস আর্মিরা। দক্ষিণ কোরিয়ার নিয়ম অনুযায়ী 18 থেকে 35 বছরের পুরুষদের 18 মাস সামরিক প্রশিক্ষণ নেওয়া বাধ্যতামূলক, আর বিটিএস সদস্যরাও এই নিয়মের বাইরে নন। বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ শেষ করেছেন বিটিএস সদস্য RM, জিন, জেহোপ, জিমিন, ভি এবং জাংকুক। সর্বশেষ সদস্য হিসেবে শনিবার ফিরবেন সুগা। তাই তো বিরতি ভেঙে বিটিএস ফিরছে কবে তা নিয়ে অনুরাগীদের মধ্যে জল্পনা শেষ নেই। অবশেষে অপেক্ষার পালা শেষে আগামী বছরের মার্চে ফিরছে বিটিএস। বিটিএস এর মূল প্রতিষ্ঠান হাইবের বরাতে কোরিয়া হেরাল্ড জানিয়েছে এই তথ্য। হাইব আগেই জানিয়েছে সামরিক সেবা শেষে সদস্যদের প্রস্তুতির জন্য সময় লাগবে, তাই দ্রুত নয়, একটু সময় নিয়েই ফিরবে বিটিএস। বিটিএস এর ম্যানেজমেন্ট সংস্থা
বিগ হিট বলছে এখনো আনুষ্ঠানিক কোনো তারিখ ঠিক হয়নি। মার্চের মাঝামাঝি সময়ে ফিরতে পারে ব্যান্ডটি। নতুন বছরে বিটিএস পুরো দল নিয়ে কাজ শুরু করবে। বিটিএস তারকা জিন 28 জুন থেকে তার একক কনসার্ট ট্যুর শুরু করতে যাচ্ছেন, যা চলবে 10 আগস্ট পর্যন্ত। এ সময়ের মধ্যে বিটিএস এর ফেরার সম্ভাবনা কম, তবে ভক্তদের জন্য প্রি রিলিজ সিঙ্গেল বা অন্য কোনো চমক থাকতে পারে। আলিশা ইসলাম, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতির বিরুদ্ধে এবার প্রতিবাদ জানিয়েছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী শাকিরা। বলেছেন, মানবিক হন, আওয়াজ তুলুন। অভিবাসীদের অধিকারের পক্ষে দাঁড়িয়ে তার এই জোরালো অবস্থান অবশ্যই এবারই প্রথম নয়। নানা সময়ে অভিবাসীদের পক্ষে কথা বলে প্রশংসিত হয়েছেন এই কণ্ঠশিল্পী। আয়েশা ইসলাম জানাচ্ছেন বিস্তারিত। যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতির বিরুদ্ধে চলমান বিক্ষোভে সাধারণের কাতারে যোগ দিয়েছেন নাতাশা রথওয়েল, অলিভিয়া রদ্রিগোর মতো হলিউড তারকারা। এবার অভিবাসীদের পক্ষ নিয়ে আওয়াজ তুললেন সঙ্গীত শিল্পী শাকিরা। একটি দেশ তার অভিবাসন নীতি পরিবর্তন করতে পারে, কিন্তু সব ধরনের মানুষের সাথে দেশটির আচরণ মানবিক হতে হবে। যুক্তরাষ্ট্রের অভিবাসীদের নিয়ে অকপট মন্তব্য এই তারকার। শাকিরা নিজেও একজন অভিবাসী। কৈশোরে উন্নত জীবনের আশায় কলম্বিয়া থেকে যুক্তরাষ্ট্রের মিয়ামিতে বসবাস শুরু করেন তিনি। ফলে অভিবাসীদের প্রতি তার আবেগ বরাবরই বেশি। শাকিরার ভাষ্যমতে, যুক্তরাষ্ট্রে অভিবাসীরা বেঁচে থাকেন নিরন্তর ভয়ের মধ্যে, যা অত্যন্ত বেদনাদায়ক। যে কোনো পরিস্থিতিতে অভিবাসীদের পক্ষে থাকার কথা স্পষ্ট জানিয়ে দিয়েছেন এই সঙ্গীত শিল্পী। আলিশা ইসলাম, সময় সংবাদ। যুদ্ধ মানেই সবার পরাজয়। কালে কালে গৌরবে অহংকারে মানুষের শত্রু হয়েছে মূলত মানুষই। হত্যা, ধ্বংসের লীলা দেখছে মানুষ। বাস্তবের এমন ভয়াবহ যুদ্ধ কখনো কখনো উঠে এসেছে সিনেমার পর্দায়, যা মানুষকে ভাবাচ্ছে, কাঁদাচ্ছে, মুখোমুখি করছে এমন সত্যের সামনে যা এড়িয়ে যেতে পারে না সিনেপ্রেমীরা। ঐতিহাসিক এমন কয়েকটি যুদ্ধের সিনেমা নিয়ে এবারের আয়োজন। যুদ্ধ মানেই মৃত্যু, ধ্বংস আর বিভীষিকার কাহিনী। কিন্তু এই যুদ্ধই কখনো কখনো হয়ে দাঁড়ায় সাহস, ভালোবাসা আর আত্মত্যাগের গল্প। যুদ্ধের সিনেমার গল্প বলতে গেলেই যেই নামটি সবার প্রথমে আসে সেটি হচ্ছে পার্ল হারবার। নামটি শুনলেই গা শিউরে ওঠে। চোখ বন্ধ করলেই চোখের সামনে ভেসে ওঠে যুদ্ধক্ষেত্র। কানে শুনতে পাওয়া যায় যুদ্ধ বিমানের সাইরেন। 1941 সালের ডিসেম্বর জাপানের ভয়াবহ হামলার শিকার হয় আমেরিকার পার্ল হারবার। অগ্নিগর্ভে পরিণত হয় পার্ল হারবার। আর এই সত্য ঘটনার ওপরই নির্মাণ হয় সিনেমা, যেটি নির্মাণ করেন মাইকেল বে। বন্ধুত্ব, প্রেম আর এক ভয়াবহ আক্রমণের গল্প বলে সিনেমাটি। নির্মাতা $140 মিলিয়ন ব্যয় করে নির্মাণ করেন সিনেমাটি, কিন্তু পরবর্তীতে বিশ্বব্যাপী সিনেমাটি আয় করে $450 মিলিয়ন বেশি। এবং একটু বলে রাখি, এই সিনেমাতে এখন পর্যন্ত যতগুলো যুদ্ধের সিনেমা নির্মাণ হয়েছে সব থেকে বেশি বিস্ফোরক দ্রব্য ব্যবহার করা হয়। এবং শুধু তাই নয়, এখানে কিন্তু প্রায় 1 ঘন্টার বেশি সময় ধরে যুদ্ধ দেখানো হয়। এরপর আসে ট্রয়ের নাম। প্রেম, যুদ্ধ আর প্রতারণার গল্প ট্রয়। এক নারীর প্রেমে মত্ত হয়ে কিভাবে একটি পুরো রাজ্য ধ্বংস হয়ে গিয়েছিল সেই গল্পই বলে ট্রয়। স্পার্টার রাজ্যের রানী হেলেনকে নিয়ে ট্রয়ের রাজপুত্র প্যারিস পালিয়ে গিয়েছিলেন। এরপর স্পার্টার প্রতিশোধ পরায়ণ হয়ে কিভাবে ট্রয় ধ্বংস করে দিয়েছিল প্রতারণার আশ্রয় নিয়ে। তারা ট্রয়ে প্রায় 1000-এর বেশি জাহাজ নিয়ে আক্রমণ করে
এবং তারপরও তারা যখন সফল হতে না পারে তখন তারা ইতিহাসের সবথেকে জঘন্যতম যেই প্রতারণা সেটির আশ্রয় নেয়। তারা আবিষ্কার করেন একটি ট্রোজান হর্স, যেখানে কাঠের ঘোড়ার মধ্যে করে সৈনিকদের রাতের আধারে ট্রয় রাজ্যে পাঠানো হয় এবং গভীর রাতে তারা বেরিয়ে এসে পুরো ট্রয়ে তারা অগ্নিকাণ্ড ঘটায় এবং মুহূর্তেই পুরো ট্রয় রাজ্য আগুনে পুড়ে ছারখার হয়ে যায়। এভাবেই ইতিহাসের সবথেকে ভয়াবহ প্রতারণার গল্পের নজির তারা তৈরি করেন। সেই সময়ে নির্মাতা $185 বিলিয়ন নির্মাণ করেন সিনেমাটি, কিন্তু বিশ্বব্যাপী $500 মিলিয়ন আয় করে এই সিনেমা। এরপর বলতেই হয় সিনেমা হার্ট লকারের কথা, যার প্রেক্ষাপট ইরাক যুদ্ধ। ইরাক যুদ্ধের সময় বোমা নিষ্ক্রিয়কারী ইউনিটের হয়ে কাজ করতেন সার্জেন্ট উইল জেমস। তার প্রতিদিনের কাজই ছিল মৃত্যুর সামনে দাঁড়িয়ে বোমা নিষ্ক্রিয় করা। এই সিনেমায় দেখানো হয়েছে যুদ্ধক্ষেত্রের বাইরেও একজন সৈনিকের মনের অবস্থা কেমন থাকে। মাত্র $6 মিলিয়ন নির্মিত হলেও ছবিটি জিতে নেয় 6টি অস্কার, যার মধ্যে ছিল সেরা চলচ্চিত্র ও সেরা পরিচালক। এরপর যে নামটি আসে সেটি হচ্ছে অ্যাপোক্যালিপস নাও। এই সিনেমায় উঠে আসে ভিয়েতনাম যুদ্ধের প্রেক্ষাপট। এই সিনেমায় শুধুমাত্র বাহ্যিক যুদ্ধ নয়, একজন সৈনিকের মধ্যে যেই মনস্তাত্ত্বিক যুদ্ধ চলে সেটিও উঠে আসে। অ্যাপোক্যালিপস নাও ছবিতে ক্যাপ্টেন উইলার্ডকে পাঠানো হয় এক পাগল কর্নেলকে হত্যা করতে, যিনি জঙ্গলের গভীরে নিজের রাজত্ব গড়ে তুলেছেন। সিনেমায় যুদ্ধকে দেখায় যেন এক দুঃস্বপ্নের মতো, যেখানে শত্রু শুধু সামনে নয়, ভেতরেও। $31 মিলিয়ন নির্মিত এই ছবি এখনও বিশ্বের যুদ্ধের সিনেমার তালিকায় এক অনন্য নাম। এই ছিল বিনোদন বিশ্বের আজকের আয়োজন। সঙ্গে থাকুন সময়।